আসসালামু আলাইকুম। আমি হরিপদ চৌধুরী, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা। এই দুর্যোগকালীন আমাদের সময়ের মধ্যে আমাদের কুমিল্লা মডার্ন হাই স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক মহোদয় আমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। তাই আমাদের ইতিমধ্যে অনলাইনে ক্লাস জানুয়ারি মাস থেকে আমাদের শুরু হয়ে গেছে। এখন আমরা আজকের এই ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশে আমরা নীলনদ, আজকে আমরা আলোচনা করব নীলনদ আর পিরামিডের দেশ, কবি সৈয়দ মুস্তফা আলী। এখন আমরা তার কবির একটু পরিচিতিটা আমরা একটু জেনে নিই। কবির জন্ম 1904 সালের আসামের করিমগঞ্জের জন্ম এবং মৃত্যু করেন তিনি 1974 সালে। তার শিক্ষা ও পেশা তার আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয়, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতন। তার বাংলা সাহিত্যের অনেকগুলি তার উল্লেখযোগ্য গ্রন্থ আছে। এর মধ্যে ধরো শবনম, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলের ডাঙ্গা ইত্যাদি। কবি এই নীলনদ পিরামিডের দেশ যে আজকে এই প্রবন্ধটির, এটা তিনি আমরা যদি একটু সংক্ষেপে আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা কি জানতে পারব। দেখো, নীলনদ পিরামিডের দেশের কবি বিশ্বের কি প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি কি হচ্ছে মিশর। তিনি মিশরকে নিয়ে এই প্রাচীন সভ্যতার দেশ হিসেবে এবং তিনি ভ্রমণকালে কি কি তার অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, তার স্মৃতিচারণ করেছেন, সেইগুলি এই নীলনদ পিরামিডের দেশ এই কবিতা গদ্যাংশে আলোচনা করা হয়েছে, তুলে ধরেছেন তার সচিত্র। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শনকালের কবলে কি ঘিরে উঠেছিল ওই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশ্বের বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে। কোন দেশের? কায়রো শহরে। তিনি কায়রো শহরের, দেখ আমরা একটু ইন্ডিকেট করি কোন দেশ। কায়রো শহরে তিনি এই দেশটিকে নিয়ে তিনি এটি তার স্মৃতিচারণের মধ্যে বেশি উল্লেখ করেছেন। রচনাটি সৈয়দ মুস্তফা আলীর জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংরক্ষিত। তো কোন ডাঙ্গায়? জলে ডাঙ্গায়, একটা জলে ডাঙ্গায় তিনি গ্রন্থ থেকে এই পিরামিডের, নীলনদ পিরামিডের তিনি এই গল্পটি তিনি লিখেছেন। তোমাদের এমসিকিউতে হয়তো আসতে পারে সংক্ষেপে যে এটা কোন জায়গা থেকে উনি আখ্যায়িত করেছেন। তাহলে তোমরা আমরা কি বলবা? জলেডাঙ্গায় গ্রন্থ থেকে সংরক্ষিত ও পরিমার্জন করে সংরক্ষণ করা হচ্ছে। এটাকে মানে সংক্ষেপ করে তিনি এটাকে এই পরিমার্জন করে তিনি এটা এই আমাদের গদ্যাংশে উনি আজকে উল্লেখ করেছেন। সেই গদ্যাংশের এটার নাম হলো, গল্পের নাম হলো নীলনদ আর পিরামিডের দেশ। এখন দেখো, এই রচনা এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রো অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ। তিনি এখানে একটি কায়রো শহরের যে একটা মসজিদ আছে, সেই মসজিদের কথাও এই গদ্যাংশের এই গল্পে তিনি আখ্যায়িত করেছেন। কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায়। কায়রো শহরটা কি আলোয়, সেই রাতের বেলা সেই অনেক মানে লাইটের এবং তার আলোয় সেইগুলি কি আমাদের এখানে আলোয় ভরে যায় রাতের বেলা। রেস্তোরাঁগুলি থেকে ভেসে আসা নানা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। মানে আমরা সাধারণত কি একটা সুগন্ধি খাবার যদি আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের নাকে আসে, তাহলে আমরা অনুভব করি কি একটি দারুণ স্মেল, একটা দারুণ গন্ধ।
তাহলে যখন তিনি এই ভ্রমণকালে বিভিন্ন রেস্তোরাঁ যেতেন সেই প্রকৃতির কথা মানে সেই প্রকৃতি কি রাতের আলোর কথা তিনি বলেছেন এবং সুগন্ধির সে রেস্তোরাঁগুলি মেতে ওঠে রান্না খাবার দাবার ইত্যাদি। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে তোমার কবরস্থ করে রাখার জন্য। তোমরা একটু আন্ডারলাইন করে একটু রাখো, একটু নোট করে রাখো। কি আবার আমি তোমাদেরকে বলছি, পিরামিড নির্মিত হয়েছিল সেই মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ ভূমি হিসেবে কি কবরস্থ করে রাখার জন্য। পাথরের চাই পাথরের চাই দিয়ে তৈরি এই বিশালাকার সেই স্তম্ভটি এটি। নীল নদ আর পিরামিডের পরেই মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। এইসবের টানেই সমঝোতার আর কি ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যায় মিশরে। অনেক মানুষ কিন্তু সেই মিশরে এই নীল নদের পিরামিড এখন পিরামিড দেখার জন্য সৌন্দর্য প্রকৃতি অনুভব করার জন্য অনেকেই চলে যায়। আমরা এখন যদি একটু শব্দার্থ টিকাগুলি আমরা একটু ভালো করে না জানি তাহলে কিন্তু আমরা এটা পারবো না। একটু তোমরা সবাই মনোযোগ শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো। নিপ্রভু আমরা এই গল্পের মধ্যে কিন্তু আমাদের এই শব্দগুলি আমাদের তোমরা গল্পটা ভালো করে 2-4 বার পড়লে তোমরা বুঝতে পারবে এই কঠিন শব্দগুলি তোমাদেরকে একটু অর্থগুলি জানতে হবে। যেমন নিপ্রভু, দীপ্তিহীন, নিস্তেজ, ভুতুরে শব্দের অর্থ কি? এখন ধরো এই শব্দ অর্থগুলি না জানলে কিন্তু তোমরা ভালো এই কবিতার কিছুই জানতে পারবে না। ভুতুরে শব্দের অর্থ কি? মানে কি রহস্যময়। এরপর দেখো বেদুইন মানে আরবের একটি যাযাবর জাতি। বেদুইন হলো আরবের একটি যাযাবর জাতি। এরকম অনেকগুলি ভিন্ন ভিন্ন শব্দ আছে, আমি একটু তোমাকে সংক্ষেপে বলে যাচ্ছি। তারপর দেখো নিষ্কৃতি মানে কি রেহাই, অব্যাহতি। আমরা অনেক সময় বলি না নিষ্কৃতি, তুমি এটা থেকে অব্যাহতি পাবে না, রেহাই পাবে না। তারপর দেখো রেস্তোরাঁ, হোটেল বিশেষ। হুড়মুড় মানে ঠেলাঠেলি করে বের হওয়া বা ভাব নিদর্শন করা। গন্ডা মানে কি চারটি, 4টা 1 ঘন্টা, আগে 4টা 1 ঘন্টা, তারপর 80টা 1 পৌন, এরকম একটা হিসেব। তারপর দেখো তামাম মানে কি পুরো। আজাব মানে কি ঠাসাঠাসি। আবজাব মানে ঠাসাঠাসি। জাত বেজাত নানা জাতি। এই শব্দগুলি আমরা জানলাম। এখন যদি আমরা আমাদের মেন বইয়ের যে শব্দার্থ টিকাগুলি আছে এগুলি অর্থ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি তোমাদেরকে আজকে এরপর মেন বইটা একটু ভালো করে সবাই একটু খোলো। আমি আজকে তোমাদেরকে সৃজনশীল এবং এমসিকিউ একটা প্রশ্ন সহ একটু সংক্ষেপে আলোচনা করব। তোমাদেরকে এই সৃজনশীল লেখার স্টাইল ধরন ধরে আমি সংক্ষেপে আলোচনা করব এবং পরে আমি এমসিকিউ তোমাদেরকে আমি দিক নির্দেশনা দেব। আমরা একটু সৃজনশীলটা একটু বইয়ের সবাই একটু খুলি। সবাই একটু বাংলা বইটা একটু সবাই খুলো। বাংলা বইটা খুলে তোমরা চারুপাঠটা খুলো সবাই। আমরা অনুচ্ছেদটা আমরা একটু পড়ি। অনুচ্ছেদটা কি? আমাদের সেই অনুচ্ছেদটা ভালো করে না জানলে কিন্তু আমরা এই সৃজনশীলের ক খ গ ঘ এই উত্তরগুলি আমরা দিতে পারবো না, এবং পাঠ্য বইয়ের আলোকে তোমাকে উত্তরটা দিতে হবে সঠিক করে। এখানে দেখো অনুচ্ছেদটা আমরা এখানে কি লাগছে। আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলো। উদ্দেশ্য ছিল 2 চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম।
সেখান থেকে কি সেন্ট মার্টিন কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল মাছের কি কোরাল পাথরের ছড়াছড়ি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক যাযাপুরী, সেখানে কি কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পারে, কাঁকড়ারা দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেখেই থেকে যেত। আমরা কি বুঝলাম, মানে একটা আমাদের সেই সেন্ট মার্টিন সম্পর্কে আমরা এই আমাদের অনুচ্ছেদটা তৈরি করা হয়েছে। আর কবি তার সেই সৌন্দর্যের সেই নীল নদী পিরামিড যেটা তিনি লিখেছেন সেটা হলো মিশরের পিরামিড। এখন দেখো তো ওই সৌন্দর্যের কথা কবি কি ব্যক্ত করেছেন এখানে, তারা কয়েকজন বন্ধু আমাদের সেন্ট মার্টিনের সম্পর্কে এখানে ব্যক্ত করা হয়েছে। তাহলে আমরা প্রথম প্রশ্নটা কি ছিল, নীল নদ আর পিরামিডের দেশ কার লেখা? তাহলে আমরা আগে জেনেছি যে এটা সৈয়দ মুস্তফা আলীর লেখা। আমরা প্রশ্নের এটা উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এটা সৃজনশীলের প্রথম উত্তরটা পেয়ে গেলাম। আরেকটু আমরা একটু ধরে নেই যে তখন তোমরা যখনই আমরা কবির নাম কিন্তু জানতে পারলাম, আমরা এখন এটা নীল নদ পিরামিডের দেশ আমরা একটু মুছে ফেললাম। এখন আমি তোমাদেরকে বলি, আমরা সৃজনশীল লেখার আগে ঠিক তোমরা ভালো করে ক হইল জ্ঞানমূলক, আমি সংক্ষেপে লিখলাম জ্ঞানমূলক 1 নাম্বার ক। খ হইল অনুধাবন, দুইটা প্যারা হবে তোমাদের, এটা জ্ঞানমূলক 1 লাইনে লিখবা 1 নাম্বার। অনুধাবন আমি সংক্ষেপে লিখলাম অনুধাবন, 2 নাম্বার দুটো প্যারা হবে। গ প্রয়োগ, প্রয়োগ সৃজনশীল, তোমার নাম্বার থাকবে 10। তাহলে জ্ঞানমূলক 1, অনুধাবন 2, প্রয়োগ 3, গ উচ্চতর দক্ষতা, এটা হবে 4 নাম্বার। তাহলে এটা 3টা প্যারা হবে। পরে একটা লাস্ট তোমাকে বলতে হবে যে এখানে লাস্টে একটা লাইন হবে, যেমন নীল নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো, মানে অর্থাৎ এই বক্তব্যটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। তুমি বলবা নীল নদ পিরামিড হিসেবে এই বক্তব্য যথার্থ হয়েছে লিখবা, এইটার জন্য 1 নাম্বার থাকবে। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা আসি আমাদের লেখার ধরনটা কিভাবে হবে সৃজনশীল, এরপর আমরা পরবর্তীতে যাব কিভাবে উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখন আমি তোমাদেরকে এই সৃজনশীল 10 নাম্বার জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এখন আমরা খাতায় পরীক্ষার খাতা যখন আমাদের একদিন না একদিন তো হয়তো আল্লাহ পাক সব দিক দিয়ে ঠিক রাখলে হয়তো আমাদের তো পরীক্ষা হবেই খাতায়, এবং স্কুলও খুলবে একটা সময় হলে, তখন আমরা কিভাবে লিখব। তোমরা দেখো প্রথমেই তুমি এই মার্জিন করলা সুন্দর করে, মনে করো এটা একটা খাতা। এখন তুমি মনে করো এটা 3 নং, তোমাকে সৃজনশীল 11টা প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে তোমাকে 7টা ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো এখন প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 2টি করে 7টা প্রশ্নের উত্তর তোমাকে মানে দেওয়া লাগবে। তাহলে মনে করো এটা তুমি গদ্যাংশের, তুমি মনে করো এই প্রশ্নটা নীল নদ পিরামিডের 1 নাম্বারটা তুমি মনে করো তোমার প্রশ্নে আছে 3 নং, তুমি এটাকে লিখলা 3 নং প্রশ্ন উত্তর। এখন করার পরে এখানে মাঝখানে তুমি লিখবা ক, টান দিলা, এই টানটা তুমি মনে করো তোমার সাইন পেন দিয়ে তুমি তোমার এরকম সাইন পেন নীল সবুজ দিয়ে তুমি সাইন পেন দিয়ে এটাকে এইভাবে আন্ডারলাইন করবা। আর এটা ক, তাহলে কটাও তুমি দিলা। এখন এখানে তুমি একটা সুন্দর করে বক্স করে নিবা, বক্স করে এখন তোমাকে বলছে নীল নদ পিরামিডের কার লেখা, তাহলে কি আমরা জানি সৈয়দ মুস্তফা আলী। উত্তরটা কি হলো, তাহলে এই
কালো কালি দিয়ে তোমরা এরপরে লেখো এইভাবে বক্স করে একটা বক্স করে তোমরা লিখলা সৈয়দ মুস্তফা আলী, এইভাবে মুস্তফা আলী লিখলা। এই চলে গেল ক। এরপরে একটু গ্যাপ দিবা, একটু গ্যাপ দিয়ে এবার দিলে তুমি খ। খটা আবার তুমি ঠিক এভাবে করার পরে তুমি একটু আন্ডারলাইন করলা। এবার তুমি আবার ঠিক সেম করার পরে এখন তুমি এই বরাবর এই বক্স বরাবর তুমি আবার সেম তোমার বেগুনি, নীল বা সবুজ যা থাকে তুমি ওইটা দিয়ে তুমি এখন তুমি এখানে আবার একদিন বক্স করলা। এই উত্তরটা এইভাবে লিখবা, আবার এইখান থেকে এইভাবে লিখবা, এইভাবে লিখবা। করার পরে আবার ঠিক একটু গ্যাপ দিয়ে, হ্যাঁ, আবার ঠিক এটার বরাবর আর এক প্যারা হবে। এইভাবে তোমরা লিখবা। ধরুন এই এক প্যারা এই এক প্যারা ঠিক সেম প্রয়োগের ক্ষেত্রে এটা অনুধাবন প্রশ্ন, কিন্তু এই এক প্যারা এই এক প্যারা কীভাবে লেখা এই খাতা এইখান থেকে গ্যাপ রইল, তাহলে আমরা এই বরাবর এখান থেকে, তাহলে কি আমার প্রশ্নটা সঠিক সুন্দরভাবে আমার বোঝা যাচ্ছে। যখন পরীক্ষক তোমার খাতাটা দেখবেন তিনি বুঝতে পারবেন যে তোমার খাতাটা সুন্দর মতো তোমার লেখা আছে। এইটা কিন্তু একটা সৃজনশীলের একটা অংশ। দেখো তারপরে প্রয়োগ, অনুধাবন প্রয়োগ গেল, 3টে প্যারা হবে, উচ্চতর 4টা প্যারা হবে, লাস্টে এরকম বক্স হবে। এখন আমরা উত্তরে চলে যাই। দেখো আমাদের কি আছে, আমাদের এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা 2 নম্বর 1 নম্বর প্রশ্ন আমরা উত্তর পেয়ে গেলাম। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 2 নম্বর প্রশ্নটা বলছে দেখো, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? এখানে কি বলছে, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? এখন দেখো কেন দেখাচ্ছিল আমরা যদি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, অর্থাৎ দেখো মোটরের আমাদের মোটরের হেডলাইটের আলোর গড়ায় উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? মোটরের আলোয় কি দেখো, মোটরের হেডলাইটের যে সামনে যে মোটরসাইকেলের যে হেডলাইট আছে, এটার আলোর গড়ায় উটের চোখগুলো রাতের বেলা কি দেখাচ্ছিল? যে সবুজ দেখাচ্ছিল। লেখক যখন মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন চারিদিকে অন্ধকার ছিল। তখন কি ছিল? অন্ধকার ছিল, তাই এগুলি এমন দেখাচ্ছিল। আলোর গড়ার কারণে উটের চোখগুলো সবুজ আলো বলে মনে হচ্ছিল। গ নম্বর আমরা একটু প্রশ্নে যাই। দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ মেন বইটা একটু খুলে দেখো। গয়ের প্রশ্ন আছে, ভ্রমণকারীদের যাত্রা পথের সাথে লেখকের মিশর ভ্রমণের, একটু ভালো করে খেয়াল করো, ভ্রমণকারীদের আমাদের উদ্দীপকের যে কয়জন বন্ধু আছে, ভ্রমণকারীদের যাত্রা পথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায়? এই দুইটার সঙ্গে কি মিল আমরা পাচ্ছি, এটাকে বলছে বর্ণনা করার জন্য। তাহলে আমরা 3টে প্যারার মধ্যে এটা করব। এখন দেখো তাহলে কি মিল আমরা পাচ্ছি, একটু সংক্ষেপে আলোচনা করি। আমরা কি পাচ্ছি? ভ্রমণকারীদের যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে লেখকের কি নীল নদের সৌন্দর্যের বর্ণনার একটা মিল আমরা পাচ্ছি। তারপরে কি পাচ্ছি এখন দেখো, নীল নদ আর পিরামিডের দেশ রচনায় লেখক প্রথমে সুয়েজ বন্দরের পৌঁছান। তিনি কোথায় পৌঁছান? সুয়েজ বন্দর। তারপর সূর্যাস্ত আর চন্দ্রালোকের কি গাড়ি মানে পাড়ি দেন কোন জায়গায়? মরুভূমি। তারপর তিনি শহরতলির ব্যস্ততম পথ গাড়ি দিয়ে কি ঢুকে যান কায়রো শহরের ঠিক মাঝখানটাতে তিনি তখন চলে যান। এখন দেখো আরও কি বলছে, উদ্দীপকের ভ্রমণকারীদের উদ্দেশ্য ছিল কি? সেন্ট মার্টিনে যাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করা। এই জন্য তারা ঢাকা থেকে চট্টগ্রাম, তারপর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছায়। তারা কোরাল পাথরের কি ছড়াছড়ি সেখানে, আরও হয়েছিল নীল পানির এক রাজপুরী। অর্থাৎ কবি মিশরের সেই তার দিক নির্দেশনা যিনি উপভোগ করেছেন, আর তারা বন্ধু সেই সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে। তাহলে দুইটার মধ্যে আমরা
সেই সৌন্দর্যের প্রকৃতির আমরা সুন্দর সাদৃশ্য আমরা এখানে পাচ্ছি। কি পাচ্ছি? তার দুইটাকে এখানে সৌন্দর্যের প্রকৃতির বর্ণনা পাচ্ছি। তাহলে আমরা লাস্ট লাইনটা আমরা কি লিখবো? এখানে লিখবো যে এই বর্ণনাতে উদ্দীপকের সাথে আলোচ্য রচনাকে সাদৃশ্যপূর্ণ করেছে, মানে একটা মিল পাওয়া গেছে। এবং কবির এখানে সৌন্দর্যের বর্ণনা, ওখানে সেন্ট মার্টিনের সৌন্দর্যের বর্ণনা। আমরা চলে যাই এরপরে পরবর্তী প্রশ্ন। তোমরা একটু ভালো করে দেখো আমাদের মেন বই। এরপরে পরবর্তী প্রশ্নটা হলো, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেখাই থেকে যেত। এই বক্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। ওই সেম এই জিনিসটাই এখানে আবার আমরা উল্লেখ করতেছি। কীভাবে? এখন দেখো যে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেখাই থেকে যেত। এই বক্তব্য নীল নদের প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রেও ঠিক সেম। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখক নীলনদকে দেখা মাত্রই বলেছেন, এইবার চোখের সামনে ভেসে উঠল এক অতি রমণীয় দৃশ্য। উদ্দীপকের ভ্রমণকারীরা সেন্ট মার্টিন দ্বীপের নীল পানির রাজপুরীর কথা তুলে ধরেছেন। এখানে রাজপুরীর কথা তিনি তুলে ধরেছেন। সেখানে অবাধে ঘুরে বেড়ায় কচ্ছপরা ডিম পারে এবং আর কাকড়ারা দল বেঁধে আয়া আলপনা আঁকে। সব মিলিয়ে সেখানকার পরিবেশ এক কথায় অপূর্ব। কোন জায়গা? সেন্ট মার্টিন। তাই তো উদ্দীপকে সেন্ট মার্টিনকে বলা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি। আলোচ্য রচনা পড়ে বোঝা যায় লেখক নীল নদ সম্পর্কে একই কথা বলতে চান, কারণ তিনি নীল নদের উত্তাল ঢেউয়ের যে বিবরণ দিয়েছেন তা এক কথায় অসাধারণ। আর এই সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে পারা নিঃসন্দেহ সৌভাগ্যের একটা ব্যাপার। সেই সৌভাগ্য আলোচ্য রচনায় লেখকের হয়েছে এই নীলনদ পিরামিডের সৌন্দর্যের প্রকৃতির কথা। তাই তিনি আবেগে উদ্ভাসিত। এখন আমরা এইগুলি থেকে আমরা কি পেলাম? দেখো, এইগুলি থেকে আমরা জানা যায় যে আমাদের সেন্ট মার্টিনের সৌন্দর্যের বর্ণনা, নীলনদের পিরামিডের সৌন্দর্যের বর্ণনা কবি এখানে সুন্দর এক মিল হয়েছে। এবার আমরা একটু সংক্ষেপে চলে যাই। আমরা একটু এমসিকিউটা কিভাবে আমরা করব। বহুল নির্বাচনী 30 নাম্বার থাকবে, তোমার 30 মিনিট সময় দেওয়া হবে। বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে ধরো বহু নির্বাচনী প্রশ্ন, ধরো 1 নাম্বার। তোমাকে 1 নাম্বার একটা প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি, কিভাবে লিখবে। এখন ধরো আমরা প্রথমে আমাদের মেন বই ধরো আমাদের আছে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? প্রশ্নটা একটু ভালো করে খেয়াল, কোন দেশকে? কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? তোমাকে ক, এখন তোমাকে মনে করো ক দিল সুদান, খ দিল তোমাকে সৌদি আরব, গ দিল তোমাকে ইরান। একটা 4টা নাম দিবে দেশের। ঘ দিল তোমাকে মনে করো মিশর। এখন আমরা তাহলে কোনটা বুঝবো? তাহলে সঠিক উত্তরটা আমরা এখানে কি করব? বৃত্তটা ভরাট করব। বৃত্তটা সঠিক আমরা কি করব? আমাদের এই 4টা অপশন দেওয়া আছে, তাহলে আমাদের সঠিক উত্তরটা হলো ঘ, ঘোড়ার ঘ। তাহলে এটা আমরা বৃত্তটা কলম দিয়ে এইভাবে আমরা বৃত্তটা ভরাট করব। এখন শিক্ষার্থী বন্ধুরা, এটা কলম দিয়ে আমরা এটা করব। যেহেতু আমাদের এখন অনলাইন পরীক্ষা চলছে, আমাদের কিন্তু সামনে কিন্তু আমাদের অনলাইন পরীক্ষা হবে, তখন তোমরা কি করবে? তখন কিন্তু আর জাস্ট ক্লিক করবা, মানে জাস্ট টিপ দিয়ে ক্লিক করবা। ক্লিক করলেই মানে সঠিক যেটা ক খ গ ঘ ঠিক এটা করবা। ঠিক
ঠিক সেম কিন্তু এইভাবেই তোমাদের কি যখন হবে তখন এটা থেকে ক্লিক করবে। এই অল্প সময়ের মধ্যে আমাদের এইটাকে করতে হবে এবং 30 মিনিটে তোমাদের পরীক্ষা হলো, তোমাকে 30 মিনিট টাইম দেওয়া হবে। তো যাই হোক, তো আমি তোমাদেরকে ভালো করে মেইন বইটা পড়বা, গল্পটা ভালো করে 2বার 4বার রিডিং পড়বা, কবির স্মৃতি বিজড়িত এগুলি তোমরা জানতে পারবা। মেইন বইটার আলোকে আরও কয়টা এক্সট্রা কতগুলি শীর্ষস্থানীয় স্কুলের কতগুলি প্রশ্ন আছে এগুলি একটু টাচ করবা, কিন্তু ওই ক খটা তোমরা মিল পাবে না, আর বাকি গ ঘটা তোমাদের ওই মেইন উদ্দীপকের এবং মেইন তোমাদের বইয়ের আলোকে তোমাকে অ্যান্সারটা করতে হবে। তো যাই হোক, তো এই আমরা নীলনদ পিরামিডের দেশ গল্পটি নিয়ে আজকে আলোচনা করলাম। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে সাবান দিয়ে হাতটা ধুবে, ঘরে থাকবে। আমাদের এই দুর্যোগকালীন সময়ে আমরা মাস্ক ছাড়া বের হব না, সবাই সাবধানে থাকবে। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে এই পাঠদান ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।